শুনছেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। নমস্কার, ডিজিটাল দুষ্টুমিতে আজ আমরা ডুব দেব এক রহস্যময় গল্পে। অদৃশ বর্ধনের লেখা শরীরের বারুদ। অদৃশ বর্ধনের জন্ম হয়েছিল ব্রিটিশ ভারতের কলকাতা শহরে। গল্প লেখার প্রতি প্রবল টান তাকে বেঙ্গালুরুর একটি প্রাইভেট কোম্পানির পারচেজ ম্যানেজারের চাকরি ছেড়ে দিতে বাধ্য করে। এরপর তিনি শুরু করেন রহস্য ও কল্পবিজ্ঞান ভিত্তিক গল্প লেখা। শুধু তাই নয়, তিনি বিভিন্ন পত্রপত্রিকায়ও কাজ করেছেন। বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি পেয়েছেন কিশোর জ্ঞান বিজ্ঞান পুরস্কার এবং সুধীন্দ্রনাথ রাহা অ্যাওয়ার্ডস। এই গল্পটি নেওয়া হয়েছে ভূত আর ভূত বই থেকে। আজ আমরা শুনব এক ভুতুড়ে বাড়ির কাহিনী, যে বাড়ি পাড়ার লোকেরা দূর থেকে দেখলেই আঁতকে ওঠে। একদিন চাঁদা তুলতে গিয়ে কয়েকজন পাড়ার ছেলে ঢুকে পড়ে সেই বাড়িতে, আর সেখানেই শুরু হয় বিপদের আসল খেলা। কি ঘটেছিল তাদের সঙ্গে, কি রহস্য লুকিয়ে আছে সেই বাড়ির ভেতরে? গল্পের প্রধান চরিত্র হল অনাময় চক্রবর্তী এবং চাঁদা তোলা ছেলেদের একজন, নাম পল্টন। এবার শুরু হচ্ছে শরীরের বারুদ। অনাময় চক্রবর্তী এ পাড়ায় নতুন এসেছেন। গায়ে পড়ে কেউ আলাপ করতে যায়নি, উনিও করেননি। মাঝে মাঝে বাজারে দেখা যায় বিরাট থলি নিয়ে ঘুরছেন, কাঁড়ি কাঁড়ি বাজার করছেন। বাড়িতে ফ্রিজ আসে নিশ্চয়ই। ভদ্রলোককে নিয়ে কানাঘুষোর শুরু এই থেকেই, মানে এই বাজার করা থেকে। বাড়িতে কি চাকর বাকর নেই? নিশ্চয়ই নেই, নইলে একা এত বাজার বয়ে মরেন কেন? সকালবেলা দুধের প্যাকেট পর্যন্ত কিনে নিয়ে যান নিজের হাতে। বাড়িতে কাউকে ঢুকতে দেন না। গয়লা, মেথর, ধূপা কাউকে না। বাড়িটা এতদিন কেউ কেনেনি ভূতের ভয়, ফাঁকাই পড়েছিল। পাড়ার একধারে মাঠ আর ভেড়ির ধারে বলে কেউ যেতেও না। তবে রাত বেরোতে ভাঙা জানলায় আলো দেখা যেত, কাদের হাসি ভেসে আসতো। কিন্তু ভূতপ্রেত যে বাড়িতে নেই মোটেই, আমরা তা জানতাম। ভূতের রটনার মূলে যারা, তারাই নিশুতি রাতে আসতো বাড়িটায়। ভোরের আলো ফুটবার সঙ্গে সঙ্গে চলে যেত। পুলিশও জানত, কিন্তু যাক সে কথা। মাঠ আর ভেড়ির কিনারা ঘেঁষা এমন বাড়ি তো স্বর্গতুল্য স্মাগলারদের কাছে। রাতের আঁধারে কারবার চলছিল ভালোই। এমন সময়ে অনাময় চক্রবর্তী জলের দামে বাড়িটা কিনে ফেললেন। ভূত প্রেতকে যে থোড়াই কেয়ার করেন তা বোঝা গেল তার দুঃসাহস দেখে। তা অমন চেহারা দেখলে ভূতেও ভিমরি খাবে বই কি। মানুষ মোষ বললেই চলে, যেমন লম্বা তেমনই মোটা, একেবারে মোষের মতো কুচকুচে কালো রং, আর চোখ দুটো 24 ঘন্টায় টকটকে লাল। ওই চেহারা দেখেই কিনা জানি না বাড়ি দখল করার পর থেকে চোরা কারবারি চম্পট দিল বাড়ি থেকে। একাই বাড়িতে এসেছিলেন অনাময় চক্রবর্তী, রয়ে গেলেন একাই। একটু আধটু গুজব অবশ্য শুনেছিলাম, খুনে চোরা কারবারি অকারণে পালায়নি, ভূতের ভয়ে পালিয়েছে। কিন্তু এতদিন যারা ভূতকে ভয় পায়নি, অনাময় চক্রবর্তী বাড়িতে আসতেই তারা ভূতের ভয়ে সিটেই গেল কেন? ভূতসিদ্ধ পুরুষ নাকি অনাময় বাবু? যা ভূতের মতো চেহারা, অবাক হওয়ার কিছু নেই। অন্ধকারের আতঙ্কদের নিজেই হয়তো লেলিয়ে দিয়েছেন স্মাগলারদের পিছনে। কালী পুজো এগিয়ে আসতেই অনাময়বাবু দেখালেন তার নতুন কেরদানি। মোট 6টা পুজো হয় এই পাড়ায়। চাঁদার জুলুম অসহ্য, তবুও প্রাণের ভয়ে খাওয়া দাওয়ার খরচ কমিয়েও চাঁদা দেয় প্রত্যেকেই। 1 টাকা তো নয়, 10 টাকার কমে চাঁদার রসিদ নষ্ট করতে চায় না কেউই। অনাময়বাবু নতুন এসেছেন, সুতরাং 6টা পুজো কমিটি ঠিক করলেন মোটা মোচড় মারতে হবে বাছাধনকে। 1001 টাকার 1 পয়সা কম নয়। সস্তায় বাড়ি কেনা হয়েছে, কিন্তু সস্তায় এই পাড়া যে থাকা যাবে না সেটা গোড়াতেই মালুম করিয়ে দেওয়া দরকার। সন্ধে ঘনিয়ে এলেই বেরিয়ে পড়ে জওয়ানদের দল, মিনিমাম 6 জন এক একটা দলে। নিজেরাই ঠিক করে নিয়েছে একই বাড়িতে 6টা দলই যাবে, কিন্তু পরপর 6 দিন। শক্তি পুজো বলে কথা,
দরকার হলে একটু শক্তিও দেখাবে। সন্ধে নাগাদ কড়া নড়ে উঠল অনাময় বাবুর বাড়ির। কোনো সাড়া নেই। শক্তির পূজারীরা এবার নড়বড়ে দরজার উপর বেশ কয়েকটা ঘুষি এবং লাথি মেরে জানিয়ে দিল কাদের আগমন ঘটেছে দুয়ারে। তবুও কোনো সাড়া নেই। বাড়ির ভেতরেও নিশিম অন্ধকার। মোষের মতো লোকটা মোষের মতোই ঘুমোচ্ছে নাকি এই ভর সন্ধেতে? অজ্ঞতা আরেক দফা ঘুষি লাথি বর্ষণ করে কাঁপিয়ে তোলা হলো গোটা বাড়িখানাকে। বট অসুস্থ গজানো কার্নিশ থেকে ইটসুরকিও ঝরে পড়ল আশেপাশে। কিন্তু মোষ আকৃতি নিয়ে বেরিয়ে এলেন না অনাময় বাবু। পল্টন বলে ছোকরাটা এই দলে বড় মস্তান। রেগে কাই হয়ে ডান পাখানা ভাঁজ করে বুকের কাছে তুলেছিল এক লাথিতেই দরজা ভেঙে ভেতরে ঢুকবে বলে। এমন সময়ে আস্তে আস্তে খুলে গেল দরজা। পাড়ার সবাই জানত এই বাড়িতে সদর দরজার পরেই একটা টানা লম্বা গলিপথ আছে। সেই গলি এখন অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যেও মনে হলো কে যেন সেখানে দাঁড়িয়ে আছে। অনাময়ী বাবু নিশ্চয়। বিটলেমি হচ্ছে। রেগে পল্টন বিটকেল গলায় তাই বলেছিল, আলোটা জ্বালালেই তো পারেন। আলো? অন্ধকারের মধ্যে থেকে ভেসে এসেছিল অনাময় চক্রবর্তীর ভারী গলা। আগে হ্যাঁ, আলো। ভেঙচি কাটার সুরে বলেছিল পল্টন। অন্ধকারে তো আর রসিদ লেখা যায় না। রশিদ? কিসের রশিদ? কালী পুজোর চাঁদার। কত? 1000 টাকা। নিন নিন, আলোটা জ্বালুন। কোন আলোটা জ্বালবো? কোন আলোটা মানে? ইয়ার কি হচ্ছে? ছোকরা, বড় খারাপ জায়গায় এসে পড়েছ। আলো দেখতে চাও? আলো দেখো, আলো। অন্ধকার গলিপথে হঠাৎ দেখা গেল যেন আধার দিয়ে গড়া অনাময় বাবুর লম্বা চড়া দেহটাকে, ঠিক ফটোগ্রাফের সিলুয়েট ফিগারের মতো। সারা গা থেকে একটু একটু করে সবুজ আভা ঠিকরে পড়ছে। একটু একটু করে তীব্র হচ্ছে সবুজ মূর্তি। মাথা থেকে পা পর্যন্ত সবুজ আলোর ঢেউ খেলে যাচ্ছে। ভয়ে পেছিয়ে গেছিল দলের প্রত্যেকে, পল্টন ছাড়া। বলেছিল কর্কশ গলায়, ম্যাজিক দেখাচ্ছেন? হ্যাঁ, স্মাগলারদের তাড়িয়েছেন, এই ম্যাজিকটা কি? ম্যাজিক নয়, বারুদ। বারুদ? হ্যাঁ, এই আমার শরীরের বারুদ। অনেক বছরের তন্ত্র সাধনায় কিছুটা অর্জন করতে পেরেছি। এ বারুদ তোমার মধ্যেও আছে, কিন্তু তোমার সাধনা নেই, তাই জাগাতে পারবে না। দেখুন মশাই। ফস করে পকেট থেকে রিভলভার টেনে বের করেছিল পল্টন। আমার যন্ত্রের বারুদ আপনার শরীরের বারুদের চেয়ে বেশি ক্ষমতা রাখে। পরখ করতে চান? আমার উপর পরে হবে, আগে হোক আর একজনের ওপর। সেটা আবার কি? এই বাড়িতেই থাকে। মিথ্যা কথা। এ বাড়িতে আপনি ছাড়া আর কেউ থাকে না। তার ফটোটা ছিল, সে ছিল না, এখন এসেছে। কার ফটো? গুণদা বাবুর? গুণদাবাবু এ বাড়িতে অনেক দিন বাস করেছিলেন, বাড়িতেই দেহ রেখেছিলেন। পল্টন তা জানে। হ্যাঁ, গুণদা বাবুই। ফেরি আর কি? 3 বলার সঙ্গে সঙ্গে আলো জ্বালাবেন, টাকা বার করবেন, নইলে... দাঁড়াও হে দাঁড়াও, গুণদা বাবু আমার পিছনেই দাঁড়িয়ে আছেন। অত লম্ফঝম্প করলে আর আটকে রাখতে পারবো না। আমার এই শরীরের বারুদ তার ফটোর শরীরে চালান করে তাকে পরলোক থেকে মরলোকে টেনে এনেছি। গুলিতে ফুলিতে তার কিচ্ছু হয় না, বরং আমার ক্ষতি হলে তিনি আর তোমাকে ছাড়বেন না। সবুজ আলোয় ঘেরা মূর্তির পেছন থেকে একটা মুন্ডু উকি দিল সামনের দিকে। ঠেলে সরিয়ে দিতে গিয়েছিলেন অনাময় বাবু, কিন্তু তার আগেই গর্জে উঠেছিল পল্টনের হাতের রিভলভার।
বলা বাহুল্য গুলি করেছিল আকাশের দিকে অনাময় বাবুকে ভয় দেখানোর জন্য, কিন্তু অভাবনীয় কাণ্ডটা ঘটে গেল সঙ্গে সঙ্গে। একই সঙ্গে ফুস করে মিলিয়ে গেল অনাময়বাবুর শরীরের সবুজ আলো, আর দপ করে জ্বলে উঠল করিডোরের সাদা আলো। দেখা গেল অনাময়বাবুর পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে সুইচ টিপছে যে মূর্তিটি, আস্তে আস্তে আরেক হাতে সে অনাময়বাবুর বিরাট শরীরটাকে ঠেলে সরিয়ে দিচ্ছে একপাশে। ঝলমলে বিদ্যুৎ বাতির তলায় দাঁড়িয়ে গুণদা মান্না, যাকে নিজের হাতে পল্টন 10 বছর আগে দাহ করে এসেছে শ্মশানে। মরা ছাগলের ঘোলাটে চোখের চাহনি এনে নিষ্প্রাণ কণ্ঠে বললেন গুণদা মান্না, পল্টন, আমার অ্যালবামে আরো অনেক ফটো আছে যারা মারা গেছে অনেক অনেক বছর আগে। তুমি কি চাও সবাই এসে দাঁড়াক তোমার সামনে? অজ্ঞান হয়ে গিয়েছিল পল্টন, তাই জবাব দিতে পারিনি। অনাময় চক্রবর্তী আজও মাঝে মাঝে বাজারে আসেন, কিন্তু কেউ তার সঙ্গে কথা বলেন না, ঘাঁটানো তো দূরের কথা। এতক্ষণ শুনছিলেন ডিজিটাল দুষ্টুমি অডিও স্টোরি। গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।